মুভির শুরুতেই আমরা ফিনিক্স নামের একটি ছোট বাচ্চাকে দেখতে পাই। সে একটি ছোট গ্রামে তার বাবা মার সাথে থাকতো, আর এখন সে একটি নদীতে তার বাবা মার সাথে মাছ ধরতে এসেছে। আর তখনই আমরা দেখি ফিনিক্সের বাবা নদীতে জাল ফেলে এবং সেও সেই জালের সাথে পানিতে পড়ে যায়। তারপর পানি থেকে সে যখন উপরে ওঠে তখনই একটি বিশাল আকার রাক্ষসী মাছ তাদের উপর আক্রমণ করে, আর কিছুক্ষণের মধ্যেই সেই মাছটি ফিনিক্সের বাবা মাকে খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে ফিনিক্স খুবই ভয় পেয়ে যায় এবং সে অনেক কান্না করতে থাকে। তারপর রাক্ষসী মাছটি যখনই ফিনিক্সকে খেতে যাচ্ছিল তখনই জিয়াং জিয়া নামে এই সিনেমার হিরোর এন্ট্রি হয়। সে হাওয়ায় ভেসে বাচ্চাটিকে বাঁচানোর জন্য চলে আসে। তারপরে সে ওই রাক্ষসী মাছটিকে তার হাতের লাঠি দিয়ে আঘাত করে তাড়িয়ে দেয়। এরপরে পানির নিচে থেকে একটি তলোয়ার উঠে আসে। এরপরে জিয়াং জিয়া তার লাঠি দিয়ে সেই তলোয়ারটিকে আঘাত করে আবার নিচের দিকে পাঠিয়ে দেয়। আর তখনই নদীর নিচ থেকে বেরিয়ে আসে রিভার গড। সে অনেক খারাপ ছিল। উপরে আসার পর সে জিয়াংয়ের সাথে মারামারি শুরু করে দেয়। তাদের এই লড়াই দীর্ঘ সময় চলতে থাকে। এই লড়াইয়ের সময় জিয়াং তার চাবুকটিকে রিভার গডের দিকে ছুঁড়ে মারে, কিন্তু এতে রিভার গডের কিছুই হয় না। কিন্তু সেই চাবুকের আঘাতের কারণে নদীর অনেক পানি গ্রামের উপরে চলে আসে, যার কারণে গ্রামের অনেক লোকের ক্ষয়ক্ষতি হয় এবং গ্রামের অনেক মানুষ মারা যায়। কিন্তু জিয়াং বুঝতে পারে না যে তার চাবুকের আঘাতের কারণে গ্রামের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক লোক মারাও গিয়েছে। তারপর জিয়াং তার বেল্টের আঘাতের মাধ্যমে রিভার গডকে নদীর পাশে একটি আগ্নেয়গিরির ভিতরে ফেলে দেয় এবং তার জাদুশক্তির মাধ্যমে তাকে বন্দী করে ফেলে। তারপর আমরা দেখি জিয়াং তার বিজয়ে অনেক খুশি হয়েছিল। আর তখনই আমরা দেখি আকাশ থেকে অনেক জোরে আওয়াজ হচ্ছিল, আর ওই আওয়াজের সাথে সাথে তার উপরে বজ্রপাতও হচ্ছিল। তারপর ওই আওয়াজটি জিয়াংকে বলে, তুমি তোমার লাভের জন্য এবং তোমার জেদের কারণে অনেক মানুষকে হত্যা করেছো এবং তাদের অনেক ক্ষয়ক্ষতি করেছো। সে আওয়াজটি তাকে বলে, তুমি অনেক বড় একটি ভুল করে ফেলেছো আর এই ভুলের কোনো ক্ষমা নেই। আর এই ভুলের শাস্তি স্বরূপ তোমার উপরে আগামী 15 বছর পর্যন্ত বজ্রপাত হতে থাকবে। আর সব লোকের মতো তুমিও মর্টাল হয়ে যাবে, মানে সব লোকের মতো তুমিও সাধারণ হয়ে যাবে এবং তোমার কোনো ক্ষমতা থাকবে না। এর মানে জিয়াং অমর ছিল, তার কখনোই মৃত্যু হতো না। তখন জিয়াং উচ্চস্বরে বলতে থাকে, আমি কোনো ভুল করিনি, আমি কোনো নির্দোষ ব্যক্তিকে মারিনি, আমি যাকে মেরেছি সে অনেক খারাপ ছিল। সে অনেক লোকদের মেরে ফেলেছে আর আমি তো সেই সকল মানুষদেরকে তার হাত থেকে রক্ষা করেছি। আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। কিন্তু সে আওয়াজটি জিয়াংয়ের কোনো কথাই শোনে না, বরং তার উপরে শাস্তি শুরু করে দেয়। তারপর জিয়াং অনেক চিৎকার করতে থাকে, কিন্তু ততক্ষণে সেই আওয়াজটি সেখান থেকে চলে যায়। তারপর আমরা মুভির 15 বছর পরের কাহিনী দেখতে পারি। সেখানে আমরা সেই ছোট্ট মেয়ে ফিনিক্সকে দেখতে পাই, যে এখন অনেক বড় হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই ফিনিক্স পাহাড়ে চড়ে ঔষধি গাছ সংগ্রহ করছিল। তারপর আমরা দেখতে পাই আকাশ থেকে একটি আগুনের গোলা মাটির দিকে অনেক দ্রুত এসে পড়েছিল। তারপর ফিনিক্স সেই আগুনের গোলাটি দেখার জন্য সেখানে যায়, আর সে সেখানে গিয়ে জিয়াংকে দেখতে পায়। সেখানে জিয়াং আহত অবস্থায় ছিল, তার শরীর খুবই অসুস্থ ছিল এবং তার শরীর থেকে অনেক রক্ত বেরোচ্ছিল। তার এই খারাপ অবস্থা থেকে ফিনিক্স তাকে তার সাথে তার বাড়িতে নিয়ে আসে। রকি নামের এই ছেলেটি ফিনিক্সকে অনেক পছন্দ করত। আর আমরা দেখতে পাই এই সময় সে তার বন্ধুদেরকে সাথে নিয়ে ফিনিক্সের জানালা দিয়ে তার ঘরের ভিতরে উঁকি মারছিল। তখন তারা দেখতে পায় ফিনিক্সের বিছানায় একটি লোক শুয়ে আছে আর ফিনিক্স তার পাশেই বসে আছে। এই দৃশ্য দেখে রকির অনেক রাগ হয় এবং সে মনে মনে জেলাস হচ্ছিল। তারপর সুযোগ পেতেই রকি জিয়াংকে জঙ্গলে তুলে নিয়ে যায়। জঙ্গলে গিয়ে রকি অনেক রেগে যায় এবং সে জিয়াংকে বলে, তুমি অপরিচিত বাইরের লোক, তাই তুমি এই গ্রামে থাকতে পারবে না। তারপর জিয়াং তাদেরকে বলে, আমি কোথাও যাব না, আমি এই গ্রামেই থাকবো, আমি কোথায় যাব না যাব এটা আমার ইচ্ছা। আমি আমার মন চাইলে এখানে থাকবো, মন না চাইলে এখান থেকে চলে যাব, এতে তোমাদের কি? জিয়াংয়ের এই কথা শুনে রকি অনেক রেগে যায়। তারপর রকি এবং তার বন্ধুরা জিয়াংকে ধরে তাকে অনেক মারতে থাকে। এখানে জিয়াং প্রতিবাদে তাদের কিছুই করতে পারে না, বরং তার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তখন জিয়াং বুঝতে পারে শাস্তি দেওয়ার পাশাপাশি তার কাছ থেকে তার সমস্ত ক্ষমতাও নিয়ে নেওয়া হয়েছে। তারপর আমরা রাতের বেলা জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানে জিয়াংকে অসুস্থ অবস্থায় দেখতে পাই এবং সেখানে তাকে সাহায্য করার জন্য কেউ ছিল না। তারপর জিয়াং তার কল্পনায় তার পিছনে 15 বছরের শাস্তির দৃশ্য দেখতে পায়, যেখানে তার উপরে বজ্রপাত হচ্ছিল। সেই সাথে জিয়াংয়ের তার ওয়াইফের কথাও মনে পড়ে যায়, যে তার মতো অমর ছিল। এখানে আমরা দেখতে পারি জিয়াংয়ের ওয়াইফ হুবহু ফিনিক্সের মতোই দেখতে ছিল।
তারপর আমরা দেখতে পাই ফিনিক্স জিয়াংকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে চলে আসে এবং সে তাকে খুবই অসুস্থ অবস্থায় জঙ্গলের ভিতরে পড়ে থাকতে দেখে। আর তখন সে তাকে তার সাথে তার ঘরে নিয়ে আসে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই গ্রামের একটি মহিলা নদীর কিনারে কাপড় ধুচ্ছিল, আর তখনই সে পানির মধ্যে কিছু একটা উপস্থিতি টের পায়। আর তার কিছুক্ষণের মধ্যেই সে রাক্ষসী মাছটি সেই মহিলাকে আক্রমণ করে এবং তাকে খেয়ে ফেলে। মহিলাকে খাওয়ার পর মাছটি আবার পানির ভিতরে চলে যায়। তাই গ্রামের সকল লোকেরা ওই মহিলার মৃত্যুর কারণে অনেক রেগে যায় এবং তারা সবাই ফিনিক্সের ঘরে চলে আসে। তারপর গ্রামের লোকেরা ফিনিক্সকে বলে, তোমার ঘরে যেই লোকটি আছে তাকে বাইরে বের করে দাও। আমাদের মনে হয় এই লোকটির কারণেই মাছটি আবার গ্রামে চলে এসেছে। তখন ফিনিক্স গ্রামের লোকদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা ফিনিক্সের কথা শোনে না। তারা জিয়াংকে তুলে নিয়ে যায়। তারপর তারা জিয়াংকে নদীতে ফেলে দেয়, আর সেই রাক্ষসী মাছটি জিয়াংকে খেতে আসে। আর তখনই জিয়াং ওই রাক্ষসী মাছটির মাথার উপরে উঠে যায়। তারপর মাছটি জিয়াংকে পানির বাইরে ফেলে দেয়। জিয়াংকে বাইরে ফেলে দেওয়ার পর ওই মাছটি গ্রামের লোকদের বাতাসের মাধ্যমে তার মুখের ভিতরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে সেখানে থাকা সব লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর তখনই সেখানে একটি বাচ্চা মেয়ে পড়ে যায়। সেই বাচ্চা মেয়েটিকে খাওয়ার জন্য মাছটি তাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। বাচ্চাটি যখন বাতাসে উড়ছিল তখন ফিনিক্স তাকে বাঁচানোর জন্য তার দিকে আসে এবং তার হাত ধরে তাকে টানতে থাকে। কিন্তু এখন সেই মাছটি সেই বাচ্চা এবং ফিনিক্স দুজনকেই তার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখে জিয়াং মাছটিকে আক্রমণ করে এবং ফিনিক্সের পা টেনে ধরে। তারপর গ্রামের লোকেরাও এই মাছটিকে আক্রমণ করে এবং রকি ওই মাছটিকে আক্রমণ করে। তারপর মাছটি তাদেরকে ছেড়ে পালিয়ে যায়। এখানে জিয়াং এর কারণে ওই বাচ্চাটি এবং ফিনিক্সের জীবন বেঁচে যায়। তাই গ্রামের লোকেরা জিয়াংকে ধন্যবাদ জানায়। তারপর জিয়াং সেই গ্রাম থেকে চলে যাচ্ছিল, আর তখনই সেখানে একটি বৃদ্ধ লোক হাজির হয়। সেই লোকটি সবাইকে বলে, আমার আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলার আছে। কিন্তু গ্রামের সব লোকদের এই বৃদ্ধটিকে এবং তার কথাকে আশ্চর্যজনক বলে মনে হচ্ছিল। তাই তারা বৃদ্ধ লোকটিকে বলে, আমরা জানি তোমাকে ওই শয়তান রিভার গড পাঠিয়েছে। এই কথা বলে তারা সবাই ওই বৃদ্ধ লোকটিকে মারতে থাকে। এই দৃশ্য দেখে জিয়াং সেখানে চলে আসে এবং সে সবাইকে বলে, এই লোকটিকে রিভার গড পাঠায়নি, আর এই লোকটি রিভার গডের মতো খারাপ লোক না, ইনি হলেন আর্থ গড। এই কথা শুনে গ্রামের সব লোক তাদের ব্যবহারের জন্য আর্থ গডের কাছে ক্ষমা চায়। আর তখন সে তাদেরকে বলে, আমার তোমাদেরকে অনেক জরুরি একটা কথা বলার আছে। তারপর সে তাদেরকে বলে, তোমাদের এই গ্রামটি বিশাল বড় একটি বিপদের সম্মুখীন হতে চলেছে, কারণ এই রিভার গড কিছুদিনের মধ্যেই তার বন্দিদশা থেকে মুক্ত হয়ে যাবে। তারপর গ্রামের লোকেরা চিন্তিত হয়ে আর্থ গডের কাছে জিজ্ঞেস করে, তাহলে আপনি আমাদেরকে বলে দিন, ওই রিভার গডের কাছ থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? কি করব আমরা ওই রিভার গডের কাছ থেকে আমাদের গ্রামটিকে বাঁচানোর জন্য? তখন আর্থ গড তাদেরকে বলে, আপনারা ভয় পাবেন না, এই গ্রাম এবং আপনাদেরকে বাঁচানোর জন্য আমার কাছে একটি সমাধান আছে। তারপর সে তাদেরকে বলে, যে দেবতা ওই চাবুকটি নিয়ে আসতে পারবে সে ওই রিভার গডকে হারাতে পারবে। আর তখনই সেখানে রকি আসে এবং সে বলে, আমি আনবো সেই চাবুক। আর তখনই আর্থ গড তাকে বলে, তুমি আনবে সেই বেল্ট, এটা কখনোই হয় না, কারণ তোমার মধ্যে কোনো পাওয়ার বা কোনো ক্ষমতাই নেই সেই বেল্টটি আনার জন্য, কারণ আমি তো তোমাকে একটি আঘাতেই নিচে ফেলে দিতে পারি। তারপর জিয়াং সেখান থেকে চলে যাচ্ছিল, আর আর্থ গড তার পিছনে পিছনে তার কাছে যায়। তখন জিয়াং বলে, আমাকে বলে আর কোনো লাভ নেই, কারণ ওই বেল্টটি আমার কাছে এখন আর নেই। আর আর্থ গডের এই কথার মানে হচ্ছে যে এই বেল্টটি আনতে পারবে সে আর অন্য কেউ না, সে হচ্ছে জিয়াং। সে জিয়াং জিয়াকে বলে, দেবতাদের বেল্ট কেউই তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না। এই বেল্টটি তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়নি, এটি ঈশ্বরের সমাধিতে রয়েছে, যেখানে প্রাচীন কিংবদন্তীরা বাস করতেন। তারপর আর্থ গড তাকে বলে, শোনো জিয়াং, তুমি একমাত্র সেই ব্যক্তি যে বেল্টটি নিয়ে আসতে পারবে। তাদের এইসব কথা ফিনিক্স আড়াল থেকে শুনছিল, আর তখনই সে জিয়াং সম্পর্কে সবকিছু জানতে পারে। তখন সে বুঝতে পারে জিয়াং কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি একজন দেবতা। তারপর আমরা দেখতে পাই জিয়াং আর্থ গডকে বলে সে ওই বেল্টটি আনতে পারবে না, কারণ সে এখন আর অমর নেই, এখন সে সাধারণ মানুষের মতো মরণশীল হয়ে গিয়েছে। তাই সে বলে, এখন আর আমার হাতে কিছুই নেই, আমি এখন আর কিছুই করতে পারবো না। এই কথা বলে জিয়াং সেখান থেকে চলে যায়। তারপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে জিয়াং একা একা বসে কিছু একটা ভাবছিল। আর তখনই সেখানে ফিনিক্স চলে আসে এবং সে জিয়াংকে বলে, আমি তোমার এবং আর্থ গডের সব কথা শুনে ফেলেছি। ফিনিক্স জিয়াংকে বলে, আমি জেনে গিয়েছি যে তুমি মানুষ নও, তুমি একজন দেবতা। আর তখনই জিয়াং ফিনিক্সকে বলে, যখন তুমি জেনে গিয়েছো তাহলে তুমি আর কাউকে এই কথাটি বলো না। কিন্তু তাদের এই কথাগুলো আড়াল থেকে রকি এবং তার বন্ধুরা শুনে ফেলে, আর তারা পরের দিন সকালে সমস্ত গ্রামবাসীকে বলে দেয় জিয়াং একজন দেবতা। আর তখনই আর্থ গড সেখানে আসে এবং সবাইকে বলে, আমাদের কাছে আর বেশি সময় নেই, রিভার গড যে কোনো সময় তার বন্দিদশা থেকে মুক্ত হয়ে যেতে পারে, এখন তাড়াতাড়ি কোনো একজনকে ওই দেবতার বেল্টটি নিয়ে আসতে হবে। তারপর জিয়াং সেই বেল্টটি আনার জন্য রাজি হয়ে যায় এবং সে বলে, আমি যাব সেই বেল্টটি নিয়ে আসার জন্য।
তারপর আর্থগড তার হাতের লাঠির মাধ্যমে সেখানে একটি দরজা খুলে দেয়, আর জিয়াং সে দরজা দিয়ে প্রবেশ করে। কিন্তু ফিনিক্স চাইছিল না যে জিয়াং সেই দরজাটি দিয়ে প্রবেশ করুক, তাই সেও জিয়াংয়ের সাথে ওই দরজাটির ভিতরে চলে যায়। তারপর জিয়াং এবং ফিনিক্স দুজনে যাওয়ার পর রকিও সেই দরজা দিয়ে ভিতরে চলে যায়। তারা ওই দরজাটির ভিতরে যাওয়ার পর একটি বড় দানব তাদের সামনে চলে আসে। সেই দানবটিকে দেখে রকি ভয় পেয়ে যায় এবং সে জিয়াংকে জিজ্ঞেস করে এটা কি। তখন জিয়াং রকিকে বলে এটা হচ্ছে দানবদের প্রধান। আর তখনই দানবটি তাদের তিনজনের আওয়াজ পেয়ে যায় এবং তাদের উপরে অ্যাটাক করে। আর তখনই জিয়াং জাদুর মাধ্যমে তার চারদিকে একটি বৃত্ত তৈরি করে, আর তারপর ফিনিক্স এবং রকির চারপাশে আরও দুটি বৃত্ত তৈরি করে দেয়। এই বৃত্তটির মাধ্যমে দানবটি তাদেরকে দেখতে পারবে না। তারপর জিয়াং ফিনিক্স আর রকিকে বলে এই বৃত্তটি বেশিক্ষণ থাকবে না, আর যখন এই বৃত্তটি মুছে যাবে তখনই এই দানবটি আবার আমাদেরকে দেখতে পারবে। তাই আমি যখনই তোমাদেরকে বলবো তোমরা অন্যদিকে চলে যাবে, কারণ সেই দিকে এই দানবটি আসতে পারবে না। আর তখনই জিয়াং 1 2 3 বলে, আর সাথে সাথে তারা দৌড়ে অন্যদিকে চলে যায়। পালানোর সময় দানবটি তার হাতে থাকা অস্ত্রটির মাধ্যমে জিয়াংকে আক্রমণ করে, যার ফলে জিয়াং অনেক দূরে গিয়ে পড়ে যায়। তারপর ফিনিক্স আর রকি জিয়াংকে উঠিয়ে অন্য একটি জায়গায় নিয়ে যায়, আর সেই জায়গায় ওই দানবটি চলে আসছিল। আর তখনই আমরা দেখতে পাই জিয়াং এর ওয়াইফও সেই জায়গায় চলে আসে, যে কিনা সেম টু সেম ফিনিক্সের মতোই দেখতে ছিল। সে ফিনিক্সকে বলে তুমি যদি জিয়াং এর জীবন বাঁচাতে চাও তাহলে তোমার রক্ত জিয়াং এর শরীরে দিতে হবে, আর এই কাজ করার জন্য আমি তোমাকে সাহায্য করব। তারপর সে তার জাদুর মাধ্যমে ফিনিক্সের রক্ত জিয়াং এর শরীরে ট্রান্সফার করতে থাকে, আর বলে জিয়াং যখন জেগে উঠবে তখন তাকে বলবে না যে আমি এখানে এসেছিলাম। এই কথা বলেই জিয়াং এর ওয়াইফ সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর জিয়াং তার জ্ঞানে ফিরে আসে এবং সে ফিনিক্সকে জিজ্ঞেস করে আমার আগের থেকে অনেক বেশি সুস্থ অনুভব হচ্ছে, এর কারণ কি। আর তখনই রকি সবকিছু বুঝিয়ে বলতে যাচ্ছিল, তখন ফিনিক্স তাকে আটকে দেয় এবং বলে এসব কথা বাদ দাও, তাড়াতাড়ি চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলো আমরা সেই বেলটি খুঁজতে যাই, যে বেলটি নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। অন্যদিকে আমরা দেখতে পাই গ্রামের লোকেরা এবং আর্থগড সেই মাছটিকে ধরার জন্য চেষ্টা করছিল। এদিকে তারা তিনজন দেবতার সমাধির কাছে পৌঁছে যায়, যেখানে তারা তাদের সামনে একটি বড় মূর্তি দেখতে পায়। তারপর জিয়াং ফিনিক্স এবং রকিকে বলে এটি হলো এখানকার সুরক্ষা ব্যবস্থা, এখানে আসা সমস্ত লোককে তাদের দেওয়া সমস্ত টেস্ট পাশ করতে হয়। আর তখনই তাদের সামনে একটি জ্বলন্ত মাথা উপস্থিত হয়। আর পরের দৃশ্যে জিয়াং নিজেকে শিকলে বাঁধা অবস্থায় দেখতে পায়, যেখানে তার উপর বজ্রপাত হচ্ছিল এবং সে সেখানে আবার সেই আওয়াজটি শুনতে পায়। তখন সেই আওয়াজটি জিয়াংকে বলে জিয়াং জিয়া, তোমার কি তোমার ভুলের জন্য কোনো অনুতাপ হয়েছে? তখন জিয়াং জিয়া বলে যে ভুল আমি করিনি সেই ভুলের জন্য আমার অনুতাপ হবেই বা কেন। তার এই কথা শুনে সেই আওয়াজটি তাকে বলে তোমার এই প্রশ্নের উত্তর জানার জন্য তুমি সেই গ্রামে চলে যাও যে গ্রামে তুমি এই ভুলটি করেছিলে, আর তখনই তুমি জানতে পারবে তুমি কি ভুল করেছিলে। তারপর জিয়াং সেখান থেকে গায়েব হয়ে 15 বছর আগে সেই গ্রামে চলে আসে, যেখানে জিয়াং রিভার গডের সাথে লড়াই করার সময় তার বেল্টের আঘাতে সেই গ্রামের মানুষের অনেক ক্ষয়ক্ষতি করেছিল এবং অনেক মানুষও মারা গিয়েছিল। এই দৃশ্য দেখে জিয়াং বুঝতে পারে তার দ্বারা কি ভুল হয়েছিল। তারপর আবার জিয়াং গায়েব হয়ে সেই আগের জায়গায় চলে যায়। তারপর তার সেই বেল্টটি তার সামনে উপস্থিত হয়, আর ওই জ্বলন্ত মাথাটি তাকে বলে জিয়াং তোমার সামনে দুটি অপশন রয়েছে, হয় তোমাকে এই বেল্টটি বেছে নিতে হবে আর না হয় গ্রামবাসীদের জীবন। এখন বলো তুমি কোনটা নিতে চাও। তখন সে বলে এ কেমন টেস্ট, আমি এই বেল্টের জন্য গ্রামবাসীদের জীবন নিতে পারবো না। তারপর আমরা গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে রিভার গড চলে এসেছে এবং সে আর্থ গডকে মেরে ফেলতে যাচ্ছিল। আর তখনই তার সামনে জিয়াং জিয়া চলে আসে, আর সে তার কাছে যতটুকুই পাওয়ার ছিল সেটা দিয়েই সে রিভার গডের সাথে মারামারি করতে শুরু করে। লড়াই করার সময় রিভার গড জিয়াং জিয়াকে মারার জন্য তার হাতিয়ারটি ছুঁড়ে মারে, আর তখনই ফিনিক্স জিয়াং জিয়াকে বাঁচানোর জন্য সেই হাতিয়ারটির সামনে এসে দাঁড়ায়, যার ফলস্বরূপ সেই হাতিয়ারটি তার পেটের ভিতরে ঢুকে যায়। তারপর সে আহত অবস্থায় জিয়াং এর উপরে গিয়ে পড়ে আর তাকে বলে আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি। আর এই কথা বলার পরেই ফিনিক্স মারা যায়। তারপর রিভার গড আবার জিয়াংকে মারার জন্য তার সামনে আসতে থাকে, আর তখনই আকাশ থেকে তার সেই বেলটি মাটিতে এসে পড়ে, যার কারণে রিভার গড সেখান থেকে ছিটকে গিয়ে অনেক দূরে পড়ে যায়। এরপরে জিয়াং জিয়া রিভার গডকে নিয়ে জাহান্নামে চলে যায়, যাতে গ্রামের কোনো লোকদের ক্ষতি না হয়। তারপর জাহান্নামে তারা দুজন লড়াই করতে থাকে। তারা দুজনেই দুজনের সাথে অনেক জোরালোভাবে লড়াই করছিল। লড়াইয়ের এক পর্যায়ে জিয়াং রিভার গডের অস্ত্রটি ভেঙে ফেলে। তারপর জিয়াং তার মাথায় অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু সে তাকে না মেরে সেখানেই থেমে যায়। আর তখনই এই রিভার গড জিয়াংকে বলে তুমি আমাকে মেরে ফেলো, আমি এই হারের পরে বেঁচে থাকতে চাই না। তখন জিয়াং তাকে বলে আমি তোমাকে মারতে পারবো না, কারণ তুমি ইমর্টাল। তখন জিয়াং রিভার গডকে বলে তুমি চাইলে বেঁচে থেকে একজন ভালো দেবতা হতে পারো। আর তখনই সেই আওয়াজটি জিয়াং এর নাম নিতে থাকে জিয়াং জিয়া, আর সেই আওয়াজটি ছিল প্রধান দেবতা, তাই তারা দুজন
দুজনেই সেই আওয়াজটির সামনে মাথা নিচু করে। তখন সেই আওয়াজটি জিয়াংকে বলে, তুমি তোমার পরীক্ষায় সেদিন গ্রামবাসীদের জীবন চাওয়ার কারণে তুমি তোমার পরীক্ষায় পাশ করে ফেলেছো। তুমি যদি সেদিন গ্রামবাসীর জীবন না চেয়ে এই বেলটি চাইতে তাহলে তুমি সেদিন পাশ করতে না। আর তুমি সেদিন চাইলে গ্রামবাসীর জীবন না চেয়ে এই বেলটি চাইতে পারতে, কিন্তু তুমি লোভ করনি, তাই এই বেলটি তোমাকে দিয়ে দিলাম। আর তখনই জিয়াংজিয়া সেই প্রধান দেবতাকে বলে, মাফ করবেন, আমি সেই গ্রামবাসীদের সাথেই থাকতে চাই। তখন দেবতা তাকে বলে, তুমি যদি সেই গ্রামবাসীদের সাথে থাকতে চাও তাহলে তুমি আর ইমর্টাল থাকবে না, তোমাকে মর্টাল হতে হবে। তখন জিয়াং বলে, এতে আমার কোনো সমস্যা নেই, আমি গ্রামবাসীদের সাথেই থাকতে চাই। তারপর প্রধান দেবতা জিয়াং এর কথা মেনে নেয় এবং রিভার গডকে তার সাথে নিয়ে যায়। আর তখনই রিভার গড সেখান থেকে গায়েব হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিয়াং নদীর পাড়ে বসে মাছ ধরছিল। আর তখনই আমরা দেখতে পাই 3জন সৈন্য সেখানে এসে হাজির হয়। আর জিয়াংকে বলে, তোমাকে আমাদের সাথে যেতে হবে, কারণ আমাদের রাজা তোমার সাথে দেখা করতে চায়। তুমি যদি স্বেচ্ছায় আমাদের সাথে না যেতে চাও তাহলে আমরা তোমার সাথে লড়াই করতে বাধ্য হব। তাদের এই কথা শুনে জিয়াং একটি মুচকি হাসি দেয়। আর তার এই হাসিটির সাথে এই মুভিটি শেষ হয়ে যায়।